ভোটের দামামা বেজে গেছে ইসরায়েলে। যুদ্ধবাজ নেতানিয়াহু ইরানে যুদ্ধের দামামা বাজিয়েছিলেন। ঠিক কোন আশায়? ইরান যুদ্ধ তাকে ভোটে সুবিধে করে দেবে, এটা তিনি ভেবেছিলেন। কিন্তু বাস্তব চিত্র কি বলছে? এর কোনো সুবিধে পাবেন কি তিনি, নাকি তিনি ফেসে গেছেন হরমুজের গোলকধাঁধায়? ইসরায়েলে ভোট হবে আগামী 27 অক্টোবর, দিনটা মঙ্গলবার। আর নেতানিয়াহু এবং তার লিকুদ পার্টির কতটা মঙ্গল হবে নাকি মঙ্গল হবে বিশ্বের শান্তিকামী মানুষের, সেই দিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। আর একটা বিষয় এখন বিশ্বের সবারই অসীম কৌতূহল, তা হলো জেন জিদের মতিগতি। এমনিতেই ইসরায়েলের জনসংখ্যা ভারতের হিমাচল প্রদেশের চেয়ে সামান্য বেশি, কিন্তু উত্তরাখণ্ডের চেয়ে কম। ভারতের একটা মাঝারি বা ছোট মাপের রাজ্যের সমান মানুষ পুরো ইসরায়েলে বাস করেন। আমাদের হিমাচলের জনসংখ্যা প্রায় 80 লক্ষ, আর উত্তরাখণ্ডে 1,10,00,000। আর ইসরায়েলে থাকেন 1 কোটিরও কিছু কম মানুষ। আর এর মধ্যে ইসরায়েলের জেন জি ভোটারদের শতাংশের হার প্রায় 15 থেকে 17%। ইসরায়েলের সংসদকে বলা হয় নেসেট। ইসরায়েলি সংসদে অর্থাৎ নেসেটের আসন সংখ্যা 120। তথ্য বলছে তার মধ্যে জেন জিরা 17টা আসনের ভাগ্য বদলে দিতে পারে। মানে জেন জি ভোট ইসরায়েলেও একটা বড় ফ্যাক্টর। তার থেকেও বড় কথা, যে কোনো দেশে জেন জিরা বা তার চেয়ে কম বয়সের জেন আলফা, এরাই তো দেশের ভবিষ্যৎ। সুতরাং এরা কি ভাবছে, কি বলছে, তা আসলে দেশের ভবিষ্যতেরই কণ্ঠস্বর। তবে ইসরায়েলে ভোটের ধরন এবং প্রচার পুরোটা ভারত বা বাংলাদেশের থেকে অনেকটাই আলাদা। এখানে যেমন নির্দিষ্ট আসনে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট দেওয়া হয়, ইসরায়েলে ঠিক তা হয় না। সেখানে পুরো দেশকে একটা একক নির্বাচনী কেন্দ্র হিসেবেই বিবেচনা করা হয়। মানে ইসরায়েলের ভোটাররা কোনো নির্দিষ্ট এলাকার স্থানীয় প্রার্থীকে ভোট দেন না। প্রতিটি দল নির্বাচনের আগে তাদের সম্ভাব্য 120 জন প্রার্থীর একটি তালিকা জমা দেয়। ভোটাররা কেবল দলকে ভোট দেন। এরপর একটি দল দেশ জুড়ে মোট যত শতাংশ ভোট পায়, নেসেটে তাদের ঠিক তত শতাংশ আসন প্রাপ্য হয়। যেমন ধরুন, যদি কোনো দল মোট ভোটের 25% পায়, তবে তারা 120টি আসনের মধ্যে 25% মানে 30টি আসন পাবে। তখন সেই দলের জমা দেওয়া তালিকা থেকে প্রথম 30 জন ব্যক্তি মেম্বার অব পার্লামেন্ট হবেন। ইসরায়েলের এই সাধারণ নির্বাচনে জেন জি বা তরুণ ভোটারদের খবরটাই সবচেয়ে চমকপ্রদ এবং ভূ রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের এই এপিসোডে অক্টোবরের ভোটে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে কি চর্চা চলছে তার কথা বলবো। থাকবে অন্য অজানা তথ্য। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। পশ্চিমী বিশ্বের তরুণ প্রজন্ম বা জেন জি সাধারণত কিছুটা বামপন্থী বা লিবারেল ঘেঁষা হয়। আমেরিকা বা ইউরোপের ছবিও অনেকটা তাই। কিন্তু ইসরায়েলের জেন জিদের ট্রেন্ড কিন্তু সম্পূর্ণ উল্টো। সেখানে তরুণ প্রজন্ম প্রবীণদের চেয়েও অনেক বেশি কট্টর ডানপন্থী এবং রক্ষণশীল হয়ে উঠেছে বলেই বিশ্লেষকরা জানাচ্ছেন। মিডগাম রিসার্চ ইনস্টিটিউট এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সম্প্রতি এদের নিয়ে একটি সমীক্ষা করেছে। ওই সমীক্ষার ভিত্তিতে ইসরায়েলি জেন জি ভোটারদের সঙ্গে ভারত বা বাংলাদেশের জেন জির বিন্দুমাত্র মিল নেই। কিন্তু বজরং দল, হিন্দু মহাসভা বা কট্টর মৌলবাদী মুসলিম সমর্থকদের সঙ্গে এদের দারুণ মিল। সামনের অক্টোবরের নির্বাচনে লাখ লাখ 18 থেকে 21 বছরের তরুণ জীবনে প্রথমবার ভোট দিতে যাচ্ছেন। পরিসংখ্যান অনুযায়ী এই নতুন তরুণ ভোটারদের ভোট এতই শক্তিশালী যে তারা নেসেটের 120টি আসনের মধ্যে 17টি আসনের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। অর্থাৎ কোন জোট সরকার গড়বে তাই জেন জিদের ইশারায় অনেকটাই ঠিক হতে পারে। এদিকে সমীক্ষায় দেখা গেছে নতুন ভোটারদের মধ্যে মাত্র 5% নিজেদের বামপন্থী বা লিবারেল বলে মনে করে।
প্রায় ৭৫% তরুণী নিজেদের কট্টর ডানপন্থী হিসেবে পরিচয় দিচ্ছে। প্রবীণ ভোটারদের তুলনায় জেন জি ভোটারদের মধ্যে ঈশ্বর, মেসায়া বা ত্রাণকর্তা এবং ইহুদি ধর্মীয় রীতিনীতি মেনে চলার প্রবণতাও অনেক বেশি। আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষকদের জন্য এই নির্বাচন তাই কয়েকটি কারণে বেনজির। ১৯৮৮ সালের পর, অর্থাৎ দীর্ঘ ৩৮ বছর পর এই প্রথম ইসরায়েলের কোনো পার্লামেন্ট পূর্ণ 4 বছরের মেয়াদ শেষ করে নির্ধারিত সময়ে নির্বাচনে যাচ্ছে। 2019 থেকে 2022 সালের মধ্যে ইসরায়েলে মাত্র 4 বছরে 5টি অন্তর্বর্তীকালীন নির্বাচন হয়েছিল। সেখানে নেতানিয়াহু সরকারের এই মেয়াদ পূর্ণ করা আপাত দৃষ্টিতে রাজনৈতিক স্থিতিশীলতার লক্ষণ বলে মনে হতেই পারে, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। আসলে বাস্তবে প্যাঁচে পড়ে গেছেন নেতানিয়াহু। পূর্ণ সময়ের মন্ত্রিসভা চালিয়েও এর কৃতিত্ব তিনি নিতে পারছেন না। এর কারণ কি? গত 28শে ফেব্রুয়ারি আয়াতুল্লাহ খামেনেইয়ের মৃত্যুর পর মনে হয়েছিল নেতানিয়াহু এবং ট্রাম্প বাজি জিতে গেছেন। কিন্তু ইরানের যুদ্ধের পরিকল্পনা যে একেবারে অন্যরকম তার আঁচ পাননি এই দুই যুদ্ধবাজ নেতা। 2023 সালের 7ই অক্টোবরের হামাস ইসরায়েলের সংঘর্ষ, লেবানন এবং ইরানের সাথে প্রকাশ্য সামরিক সংঘাত আখেরে কোনো রাজনৈতিক লাভ তো দেয়নি, উল্টে তার দেশের ক্ষতি করেছে বলে বিভিন্ন সমীক্ষার মত। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো দেশের ভিতরে বিচার বিভাগীয় সংস্কার নিয়ে তীব্র মেরুকরণ। এই মেরুকরণের চরিত্রটি আগে বুঝে নেওয়া যাক। ইসরায়েলের নিয়ম হলো 18 বছর বয়স হলেই প্রতিটি নাগরিককে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে হয় এবং 2 থেকে 3 বছর সামরিক প্রশিক্ষণ নিতে হয়। পুরুষ বা নারী সবার জন্য এই নিয়ম। কিন্তু 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের সময় প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন অতি অর্থোডক্স বা হারিদি ইহুদিদের জন্য একটা বিশেষ ছাড় দিয়েছিলেন। তখন এদের সংখ্যা ছিল খুব কম, মাত্র 400 জনের মতো। নিয়ম করা হয়েছিল যারা পুরোদস্তুর ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মগ্রন্থ পাঠ করবেন তাদের সেনাবাহিনীর এই বাধ্যতামূলক প্রশিক্ষণে যেতে হবে না। হারিদি ইহুদিদের বিশ্বাস এবং যুক্তি হলো দুটো। প্রথমত, তারা মনে করেন দিন রাত তোরাহ পাঠ এবং ঈশ্বর আরাধনা করাটাই ইসরায়েল রাষ্ট্রকে রক্ষা করার সবথেকে বড় আধ্যাত্মিক অস্ত্র। তাদের কাছে বন্দুকের চেয়ে প্রার্থনা অনেক বেশি শক্তিশালী। আর 2, ইসরায়েলি সেনাবাহিনী অত্যন্ত আধুনিক অস্ত্রসজ্জায় সজ্জিত। হারিদিরা ভয় পান তাদের তরুণরা সেনাবাহিনীতে গেলে কঠোর ধর্মীয় অনুশাসন ধরে রাখতে পারবে না এবং আধুনিক বিজ্ঞানের উপর আকৃষ্ট হয়ে পড়বে। এই আধুনিক সমাজের হাওয়া লেগে তাদের প্রাচীন সংস্কৃতি নষ্ট হয়ে যাবে। ধর্মীয় অনুশাসন মোটামুটি সব দেশে প্রায় একই রকম, যেমন নারীদের থেকে সম্পূর্ণ দূরে থাকা, সব ধরনের খাবার না খাওয়া বা বিশেষ বিশেষ পোশাক না পরা ইত্যাদি ইত্যাদি। হারিদিদের মধ্যেও এই রকম নিয়মকানুন রয়েছে। কিন্তু কড়া অনুশাসন থাকলে কি হবে, সময়ের সঙ্গে সঙ্গে হারিদিদের জনসংখ্যা মারাত্মকভাবে বেড়েছে। এখন ইসরায়েলে মোট জনসংখ্যার প্রায় 13.5% হারিদি এবং তাদের পরিবারে জন্মহার অনেক বেশি। ফলে প্রতি বছর লাখ লাখ হারিদি তরুণ কোনো সামরিক দায়িত্ব না নিয়ে শুধু ধর্মীয় পড়াশুনো করে চলেছে। সাধারণ ইহুদিদের ক্ষোভ এখানেই। বিশেষ করে 2023 সালের 7ই অক্টোবরের পর থেকে যখন পুরো দেশ একের পর এক যুদ্ধে জড়িয়ে পড়েছে, সাধারণ ঘরের সন্তানরা যুদ্ধে যাচ্ছে, হাজার হাজার রিজার্ভ সৈন্য নিজেদের চাকরি সংসার ছেড়ে মাসের পর মাস যুদ্ধক্ষেত্রে পড়ে আছে, তখন হারিদি তরুণরা দিব্যি পরিবারের সঙ্গে দিন কাটাচ্ছেন ধর্মগ্রন্থ নিয়ে। তাই তাদের এই ছাড় পাওয়াটাকে বাকি সমাজ আর মেনে নিতে পারছে না। একে তারা দেখছেন চরম বৈষম্য হিসেবে। এখন তাদের স্লোগান, সবাইকে সমানভাবে দেশের বোঝা বইতে হবে। এর উপরে আরও একটা বিষয় রয়েছে। 2024 থেকে 2026 সালের মধ্যে ইসরায়েলের সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দেয়।
কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় হারিদিদের এই বিশেষ ছাড় সম্পূর্ণ বেআইনি এবং এখন থেকে তাদেরও বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে ডাকতে হবে। আর এখানেই তৈরি হয়েছে নেতানিয়াহুর রাজনৈতিক বিপদ। নেতানিয়াহুর সরকার টিকেই রয়েছে কট্টরপন্থী হারিদি রাজনৈতিক দলগুলির সমর্থনের উপরে। হারিদি দলগুলো হুমকি দিয়েছে যদি তাদের তরুণদের জোর করে সেনাবাহিনীতে নিয়ে যাওয়া হয় তবে তারাও নেতানিয়াহুর বিপক্ষে যাবে। অন্যদিকে যদি নেতানিয়াহু সুপ্রিম কোর্টের রায় না মেনে হারিদিদের ছাড় দিতে যান তবে দেশের সাধারণ জনগণ, সেনাবাহিনী এবং বিরোধী দলগুলো ক্ষোভে ফেটে পড়বে। এর মধ্যে আবার নেতানিয়াহুর চিন্তা বাড়িয়েছে নিউ ইয়র্ক টাইমস বা আল জাজিরার মতো সংবাদ মাধ্যমের গ্রাউন্ড রিপোর্ট। নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটনের ভূ রাজনৈতিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর মতে এই নির্বাচন মূলত প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের উপর একটি বড় চ্যালেঞ্জ। নেতানিয়াহু দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদের প্রধানমন্ত্রী হলেও 2023 সালের 7ই অক্টোবরের গোয়েন্দা এবং সামরিক ব্যর্থতার পর নেতানিয়াহুর জনসমর্থনে ব্যাপক ধস নেমেছিল। ইরান যুদ্ধের শুরুতে তিনি এই ক্ষত কিছুটা মেরামত করেছিলেন, কিন্তু তিনিও এখন হরমুজ প্রণালীতে গিয়ে আটকে গেছেন ট্রাম্পের মতোই। তার কট্টর সমর্থকরাও তাজ্জব হয়ে গেছে ইরান যুদ্ধের এই লজ্জাজনক পরিস্থিতিতে। বহুল প্রচারিত আকাশ সুরক্ষা ভেঙে যে হারে ইরানি মিসাইল পড়েছে খাস তেল আবিবে, তাতে কোণঠাসা হয়ে গেছেন নেতানিয়াহু। ইসরায়েলের 120 আসনের সংসদের এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ম্যাজিক নম্বর হচ্ছে 61। এই ম্যাজিক ফিগার থেকে তার দল এখনও অনেকটাই দূরে আছে বলে এই সব সংবাদ মাধ্যমের গ্রাউন্ড রিপোর্ট এবং বিভিন্ন সমীক্ষা বলছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে নেতানিয়াহুর টিকে থাকা নির্ভর করছে তার বর্তমান জোটের কট্টর ডানপন্থী শরিকদের উপর, যার নেতৃত্বে রয়েছেন ইতমার বেন গভির এবং বেজালেল স্মোট্রিচ। এই কট্টরপন্থী নেতাদের উগ্র ফিলিস্তিন বিরোধী এবং যুদ্ধংদেহী নীতি আমেরিকার ট্রাম্প প্রশাসনেরও নাপছন্দ। ফলে মার্কিন সংবাদ মাধ্যমগুলোর গভীর নজর রয়েছে এই ভোটের উপর। আমেরিকার মধ্যপ্রাচ্য নীতির সাথে ভারসাম্য রেখে নেতানিয়াহু এই নির্বাচনে ডানপন্থী ভোট ব্যাংক কতটা ধরে রাখতে পারেন তারই সমীক্ষা এখন চলছে প্রতিনিয়ত। আল জাজিরা এবং তাদের বিশেষ পডকাস্ট দ্য টেকের সাম্প্রতিক বিশ্লেষণগুলোতে ফোকাস করা হয়েছে ইসরায়েলের বিরোধী শিবিরকে। নেতানিয়াহুর বিরোধীরা ইতিমধ্যেই নজিরবিহীনভাবে একটা মঞ্চের শরিক হয়েছেন। নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে এবার ইসরায়েলের মধ্যপন্থী, বামপন্থী এবং ধর্মনিরপেক্ষ দলগুলো ব্যক্তিগত এবং আদর্শগত মতপার্থক্য বলে একজোট হয়েছে। ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং এখনকার বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ একসঙ্গে হাত মিলিয়েছেন। তারা তাদের দলগুলোকে একসঙ্গে মার্চ করে বিয়াহাদ নামে একটি শক্তিশালী মধ্যপন্থী জোট গঠন করেছেন। জনমত সমীক্ষায় এরা নেতানিয়াহুর লিকুদ পার্টিকে কড়া টক্কর দিচ্ছে। তরুণদের মধ্যে ডানপন্থার হওয়া সত্ত্বেও ইসরায়েলের ঐতিহ্যবাহী দুটি বামপন্থী দল একসঙ্গে মিলে গেছে এবং এরা এখন দ্য ডেমোক্র্যাটস নামে একটি নতুন দল গঠন করেছে, যা দ্বিরাষ্ট্র সমাধান এবং যুদ্ধবিরতির পক্ষে কথা বলছে। আর যুদ্ধবিরতি এবং দ্বিরাষ্ট্র সমাধান দুটোতেই প্রবল অ্যালার্জি নেতানিয়াহু এবং তার ডানপন্থী শরিকদের। বিরোধী জোটের প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি হল ক্ষমতায় এলে 7ই অক্টোবরের গোয়েন্দা এবং সামরিক ব্যর্থতার জন্য একটি স্বাধীন এবং শক্তিশালী স্টেট কমিশন অফ এনকোয়ারি গঠন করা হবে। নেতানিয়াহু সরকার শুরু থেকেই এই তদন্ত কমিশনের গঠন এড়িয়ে চলছে। বিশ্লেষকদের ধারণা, এমন কোনো নিরপেক্ষ তদন্ত শুরু হলে তার দায় সরাসরি প্রধানমন্ত্রীর উপরেই এসে পড়বে। আর সমীক্ষা বলছে ভোটারদের একটা বড় অংশ এই তদন্তের পক্ষে। দ্বিতীয়ত, দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে ইসরায়েলের অর্থনীতি এখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।
ক্রেডিট রেটিং কমে যাওয়ায় মুদ্রাস্ফীতি বেড়েছে এবং বাজেট ঘাটতির কারণে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। ইসরায়েলে আবাসন, খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম চরম পর্যায়ে পৌঁছেছে। মধ্যবিত্ত ভোটারদের ক্ষোভ যুদ্ধের ময়দান ছাড়িয়ে এখন এসে ঠেকেছে বাজারের ফর্দ এবং পকেটের উপর। আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কগুলোর মতে এই নির্বাচনের প্রভাব শুধু ইসরায়েলের সীমানার মধ্যেই আবদ্ধ থাকবে না, এটা ছড়িয়ে পড়বে গোটা বিশ্বের রাজনীতিতে। হোয়াইট হাউসের এখনকার মধ্যপ্রাচ্য নীতি, গাজা পুনর্গঠন পরিকল্পনা এবং সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হবে কিনা তা অনেকটাই নির্ভর করছে এই নির্বাচনের ফলাফলের উপর। নেতানিয়াহু যদি আবার কট্টরপন্থীদের নিয়ে ক্ষমতায় আসেন, তবে আমেরিকার সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন আরও বাড়বে। অন্যদিকে বেনেট লাপিদদের মধ্যপন্থী জোট ক্ষমতায় এলে তারা মার্কিন প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মধ্যপ্রাচ্যে একটা তুলনামূলক স্থিতিশীল কূটনৈতিক পথ খোঁজার চেষ্টা করতে পারে। অর্থাৎ যে দেশ বাইরে একাধিক ফ্রন্টে যুদ্ধে লড়ছে, তার নিজের ভেতরেই এখন চলছে আরও বড় একটা রাজনৈতিক লড়াই। আর এই লড়াইয়ের ফলাফলই ঠিক করে দেবে আগামী দিনে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্র কোন দিকে মোড় নেবে। এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যামেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।